তুমি কি কিছু বলতে চাইছো গোপাল? আগে হ্যাঁ মহারাজ। বলো বলো বলো। মহারাজ ওই রঙের উৎসব হোলি তো এসে গেল। প্রতি বছর আমাদের হোলি উৎসব নতুন নতুন ভাবে উদযাপিত হয় মহারাজ। এবারে কিভাবে হবে কিছু ভেবেছেন মহারাজ? আমি কেন ভাববো? আরে ভাবনার জন্য তো লোক রেখেছি। মন্ত্রী ভাবো ভাবো ভাবো, আরে ভাবাই তো তোমার কাজ। এবারে আমি রঙের উৎসবে থাকতে পারবো না মহারাজ। সে কি? কেন 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 কেন? আমি শ্বশুর বাড়ি যাবো মহারাজ। আমাদের রঙের খেলায় তুমি থাকবে না? বৌঠানকে নিয়ে চলে যাবে? না 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 না, এটা কিন্তু খুব অন্যায়। কি করব মহারাজ, এবারে শ্বশুর মশাই শাশুড়ি মা দুইজনে খুব করে ধরেছে। বাড়িতে কৃষ্ণ পুজো হবে, একমাত্র জামাই বললে কথা। কিন্তু তুমিও আমার একমাত্র মন্ত্রী, এই কথাটা কিন্তু মনে রেখো। মহারাজ, আমার যে শাঁকের করাত, এদিকে আপনি ওদিকে আমার বউ, আমি তো খুব সংকটে আছি মহারাজ। মন্ত্রীমশাই সংকটে ভারী, মুখটা যেন ভেজা হাঁড়ি। এই রং খেলার চক্করে আমার একমাত্র বউ আমাকে ছেড়ে চলে গেলে আমি এই বয়সে আর একটা বউ কোথায় পাবো মহারাজ? গোপাল, কি করি বলো তো? সত্যি তো, মন্ত্রীর যা বয়স, এই বয়সে নতুন করে বিয়ের পিড়িতে বসাই কি করি? সুতরাং তোমার ছুটি মঞ্জুর করলাম। আপনার অশেষ কৃপা। তোমায় কৃপা না করে উপায় আছে? যাকে আমরা এবার আমাদের মূল বিষয়ে আসি। কিভাবে আমরা ফাগুয়া উদযাপন করব? ফাগুয়া নামটা নতুন শুনছি মহারাজ। ফাগুয়ার সাথে হালুয়ার কোনো সম্পর্ক আছে? লে হালুয়া, কোথায় ফাগুয়া আর কোথায় হালুয়া? তুমি আর মুখ খুলো না মন্ত্রী, তোমার জ্ঞানের দৌড় আমার জানা হয়ে গেছে। তুমি এখন যাও তো, যাও যাও যাও। গোপাল, মন্ত্রীকে ফাগুয়া আর হালুয়ার তফাৎ বোঝাও। ও সে সব বুঝে বরং বাড়ি চলে যাক। আমি বোঝাচ্ছি, ফাগুনের ফগ থেকে হয় ফাগুয়া, সুজি আর ঘি দিয়ে হয় হালুয়া। এবার বুঝেছো তো মন্ত্রী? বাড়ি যাও, বাড়ি যাও। যে রঙিন ফাগুয়াতে ফাগ মাগবে না, তার এই রঙের আলোচনায় থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মহারাজ, ভেবে নিন আপনার রাজ্যে মন্ত্রী নেই। খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো, হ্যাঁ? তুমি কি ভেবেছো এই কদিনে মহারাজের মন্ত্রী হবে? মন্ত্রী মশাই, আমি তবু মন্ত্রী হলে মন্ত্রণা দেব, কিন্তু আপনি তো যন্ত্রণা দিচ্ছেন। মহারাজ দেখুন আপনার মন্ত্রীকে কিভাবে হ্যাটা করছে। মন্ত্রী, তুমি এখন যাও, আমাদের এখানে কাজ করতে দাও। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন যাই। গোপাল, আমি কোথাও যাচ্ছি না। আমি রং খেলার দিন তোমাকে এমন রং মাখাবো যে রং আর জীবনেও তুলতে পারবে না। তখন বুঝবে টাকলা। ও গোপাল, নতুন কি করা যায় একটু ভাবো। মহারাজ, আমাকে 2 দিন সময় দিন। আচ্ছা আচ্ছা, দিলাম সময়। আমার কাছে একদম সময় নেই। যা করতে হবে আজকের মধ্যে। দেখি বটা ঘটা বাড়িতে আছে কিনা। আজ আমাকে খুব অপমান করেছো গোপাল। আমি এমন বদলা নেব যে সারা জীবন মনে রাখবে। ওরে বাবা, দমদমাদম ধপাস ধাই, মন্ত্রী মশাই রেগে কাই। তবে হতে ছাড়া একটা শুভ কাজে যাচ্ছি আর আমাকে কাদায় ফেলে আমার জামা কাপড় নষ্ট করা, হ্যাঁ? আর তোদের একদিন কি আমারই একদিন। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই হোলির আগেই কাদা মেখে হোলি খেলে নিল রে। কি গো, এই কিছু ভাবছো মনে হচ্ছে? অনেক কিছু ভাবার আছে গো গিন্নি, সামনে হোলি। ভাবার জন্য তো মন্ত্রী মশাই আছেন, তা তিনি কেন ভাববার কাজটা তোমাকে দিয়েছেন? বেতন নেবেন কারি, মন্ত্রী মশাই বড্ডের ধাড়ি। ও গোপাল দাদু, আজ একটা না খুব মজা হয়েছে। না, গুলকে বল ছুঁড়েছে আর আমি দৌড়েছি। তারপর ধাই ধাই ধপাস, বল ধরতে গিয়ে ন্যাপলা মারলো এক ধাক্কা, আর সেই ধাক্কাতেই মন্ত্রী মশাই পড়লো খালে, কাদায় খেললো হোলি। না, ডালে কিছু কাঁকড় আছে না কাঁকড়েতে ডাল আছে, সেটাই তো বুঝতে পারছি না। কি হলো আবার? তুমি তো দেখছি চিন্তা করতে করতে চিন্তামণি হয়ে যাচ্ছ। না, গন্ডগোল গন্ডগোল, বিস্তর গন্ডগোল। মন্ত্রীমশাই বললেন তিনি শ্বশুর বাড়ি যাবেন, রাজসভা থেকে বার করে দিলেন হোলিতে থাকবেন না বলে।
কিন্তু ওদিকে তো বটা ঘটার বাড়ি। কি বিড় করছো বলো তো? আমার বানর সেনা, একটা কাজ করতে হবে, পারবি তো? একবার বলেই দেখো না। আচ্ছা, আমরা তোমার কোনো কাজ করতে পারিনি, এইরকম কোনোদিন হয়েছে? হ্যাঁ, তুমি বলো। আমাদের কি করতে হবে? কাল থেকে মন্ত্রীর ওপর লুকিয়ে নজর রাখবি তোরা, মন্ত্রীমশাই যেন জানতে না পারে। ঠিক আছে দাদু, হয়ে যাবে। ও গিন্নি, ছেলে পিলেগুলো কি শুধু মুখে থাকবে নাকি? হ্যাঁ, কিছু বানিয়ে দাও না। হ্যাঁ, আমি আলুর বড়া করে দিচ্ছি, একটু বস তোরা বস। হ্যাঁ, ঠিক আছে দিদা। ওই দেখ উল্টে, মন্ত্রীমশাই যাচ্ছে। আমাদের পিছু নিতে হবে। আমাদের দেখে ফেললে চলবে না। কোথায় যাচ্ছে বলতো? কোথায় আর যাবে? এদিকে তো বটা ঘটার বাড়ি, ওদের বাড়িতেই যাচ্ছে। ওখানে কি কথা হয় সেটাই তো জানতে হবে। ধারে কাছে ওই বিচ্ছুগুলো নেই, এখন নির্দ্বিধায় বটা ঘটার বাড়ি যেতে পারবো। এমন একটা পরিকল্পনা করেছি না, গোপালের একদম 12টা বাজিয়ে দেব। ওই দেখ, যা বলেছি, বটা ঘটার বাড়িতেই যাচ্ছে। কি আলোচনা হবে সেটা তো বলতে হবে গোপাল দাদুকে। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? এত সকাল সকাল আমাদের গরিবখানায় আপনার পায়ের ধুলো পড়লো, হ্যাঁ? কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। শোন বটা ঘটা, এবারে আমি হরির দিন রাজ্যের থেকেও নেই। মানেটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝিয়ে বলছি, আমি সেই দিন ছদ্মবেশে থাকবো, আর গোপালকে এমন রং মাখাবো যে চামড়া উঠে হাড় বেরিয়ে যাবে, তবুও রং উঠবে না। আমি নিজে মাখাবো। বুঝলাম ব্যাপারটা, মনে হচ্ছে একটা অভিনব ব্যাপার হতে চলেছে। হওয়াচ্ছি। আপনি কি সাজবেন মন্ত্রী মশাই? বাবা, এবারে একটা দারুণ সাজবো, আমার বউও আমাকে চিনতে পারবে না। তাহলে তো বিস্তর গোলমাল। কেন? না চিনতে পারলে তো আপনাকে ঘরে ঢুকতে দেব না। রে, আমি যেটা সাজবো সেটা সাজিয়ে দেবে কে? কে? আমার বউ, মানে তোদের বউঠান। ও, এবার বুঝেছি। সত্যি এবারে গোপাল খুব জব্দ হবে। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। বাহ, আমাদের মন্ত্রী মশাই হবে জাদুকর। চেঁচাসনি, প্রবাদ শুনিসনি, দেওয়ালেরও কান আছে। শোন, সম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। আস্তে আস্তে, কথায় আছে দেওয়ালেরও কান আছে। আরে, এই একই কথা মন্ত্রীমশাইও বলেছেন। এখন শুধু বল, মন্ত্রীমশাই কি বলল? মন্ত্রীমশাইয়ের পরিকল্পনাটা কি? আমরা তো খেলছিলাম, তখন দেখলাম। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। শোন, সম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। কি সর্বনাশ! হ্যাঁ, একেবারে বনের ধারি। দাঁড়াও দাঁড়াও গিন্নি, কে যে শ্যাক্টার কে যে কামার সেটা দোল খেলার দিনই বুঝিয়ে দেব। দোলের দিন এমন দুলিয়ে দেব যে সারা জীবন দুলবে আর দুলবে। কাল রাজসভায় মহারাজকে আমার কথাটা বলবো, একেবারে নতুন, মানে যাকে বলে অভিনব। বল, এবার আমরা দোল, হোলি, ফাগুয়া যেটাই বলো না কেন সেটা পালন করব কিভাবে? একটা নতুন এবং অভিনব ভাবনা ভেবেছি মহারাজ। বলো বলো শুনি, কি ভেবেছো? এবার আমরা ছদ্মবেশে রং খেলবো। ছদ্মবেশী রং সাজবো এবার সং। হ্যাঁ,
ছদ্মবেশ সেটা কি রকম? তা আমি কি সাজবো? আপনি গোপাল ভাঁড় সাজবেন, মানে আমার মতো একটা জামা আপনি পরবেন। আমি সাজবো আপনার মতো ঝলমলে, বাবা 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 বাবা, আমি একদিনের জন্য গোপাল সাজবো? আর আমি একদিনের জন্য মহারাজ। কেমন ভাবনাটা ভেবেছি বলুন তো? অভিনব অভিনব। আমি কি সাজবো এটা এখন ভাববো। সভাকবি, ভালো হয় একদিনের জন্য আমি তুমি হয়ে যাই আর তুমি আমি হয়ে যাও। বাবারে সেনাপতি, আমার কি হবে গতি? গতি তোমার ভালোই হবে, সেনাপতি হলো অগতির গতি। আমি কি সাজবো? আপনি রাজবৈদ্য সাজুন আর আমি পণ্ডিত সাজি। কেমন হলো? আমি বিজ্ঞানী হয়েই রং মাখাবো। তুমি জ্ঞানী, তোমার জ্ঞানের ধারে কাছে কেউ পৌঁছতে পারবে না, সুতরাং তোমাকে কেউ নকলও করতে পারবে না। তুমি আমার বিজ্ঞানী হয়েই রং মেখো। একটা কথা আছে বিজ্ঞানী, বলো গোপাল। বিজ্ঞানী এমন কিছু একটা আবিষ্কার করুন যাতে করে যত বেয়ারা রঙই দিক না কেন আপনার আবিষ্কার সেই রং নিমেষে মুছে দেবে। আরে সেই রকম একটা আরক আমার আবিষ্কার করা আছে, কিচ্ছু ভেবো না। গোপাল, আমরা তো ভেষজ রং নিয়ে রং খেলবো, আর আমাদের রং তো আর ক্ষতিকারক নয়। তাহলে? আছে মহারাজ, কারণ আছে। কি কারণ? সেটা ক্রমশ প্রকাশ্য। শোনো গিন্নি, আমাকে খুব ভালো করে জাদুকর সাজিয়ে দিও তো। আমি সেই দিন জাদু দেখিয়ে রং খেলবো। সে আবার কি কথা? তুমি জাদুকর সেজে রং খেললে মানে? আমি এবারে লুকিয়ে গোপালকে এমন রং মাখাবো যে ওর গা থেকে রং কোনোদিনও উঠবে না। ঠিক আছে, তো তুমি এখন বাড়িতে লুকিয়ে বসে আছো কেন? গিন্নি, আমি বুদ্ধি করে ছুটি নিয়েছি। বলেছি এবার আমি শ্বশুর বাড়ি যাবো, রাজসভার হোলি খেলায় থাকবো না। তাই শুনে মহারাজ আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। বুঝি কাণ্ড ঘটে গেছে, আমাকে জানাওনি তো। তুমি যে কি করে মন্ত্রী হলে? এই আমার বুদ্ধিতে চলো, রাজসভায় যাও। ওদের কি পরিকল্পনা হয়েছে সেটা তো বুঝতে পারছো না। এদিকে তুমি ঘুটি সাজিয়ে বসে আছো, গোপালকে রং লাগাবে। তাই তো একটু ভুল হয়ে গেছে। কাল তাহলে যাই, জেনে আসি। তবে আমাকে জাদুকর সাজিয়ে দে, ওটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে। ব্যাপার, মন্ত্রী আসছে যে? এমনি এমনি আসছে না, জানতে আসছে। আমি নিশ্চিত। কি ব্যাপার গো মন্ত্রী, তোমাকে তো আমি এখন আসতে বারণ করেছি। খুব একঘেয়ে লাগে মহারাজ, সবার কথা মনে পড়ে, কেমন হাঁপিয়ে উঠি। এটা ভালো কথা নয়, ব্যাপারটার মধ্যে কেমন আস্তে আস্তে গন্ধ আছে। গোপাল, কি করবে বা তুমি বলো তো? প্রাণ যখন হাঁপিয়ে উঠছে তখন আসুক মহারাজ। কিন্তু মন্ত্রী, রং খেলা কোনো ব্যাপারে কিন্তু আমাদের তুমি মতামত দিতে পারবে না। আমরা শুধু জানিয়ে দিচ্ছি আমরা কি রকম ভাবে এবারে রং খেলব। মন্ত্রী, তুমি খুব আফসোস করবে আমাদের পরিকল্পনা শুনে, অভিনব পরিকল্পনা। কি গোপাল, বলে দেবো নাকি? বলে দিলে তো হবে না, আমার পরিকল্পনা তাহলে তো ভেস্তে যাবে। না মহারাজ, ওটা গোপনই থাক। তবে তাই থাক। না গো মন্ত্রী, বলা যাবে না। আমাদের এবারে রং খেলা তোমার কাছে গোপনই থাক। শুধু একটা কথা জানাই, এবারে আমরা রং খেলবো সংসেজে। সংসেজে? এবার আমরা খেলবো হোলি সেজে সং, মাখবো গায়ে রং। মন্ত্রী মশাই দেখবেন শুধু আমাদের এই ঢং। রং খেলবো সংসেজে, নদীর পাড়ে রৌদ্র ভিজে। না না, সেদিন আমি আমার একমাত্র শ্বশুর বাড়ি যাবো কৃষ্ণ পুজো দেখতে। আমার অন্য আনন্দ। আর যতই সংসাজে গোপাল, তোমার ওই টাক আর ভুঁড়ি নিয়ে আমার চোখে ফাঁকি দেবে? হ্যাঁ, দেখো এবারের বাজি আমি জিতবো। জানাই তো হয়ে গেল তোমরা কোথায় রং খেলবে। আমি তো সেখানে আমার চিরস্থায়ী রং নিয়ে বসে থাকবো, আর তোমাকেও রং মাখাবো। গিলি গিলি গে। বাহ, সভাকবি না জেনে একটা অস্ত্র আমার হাতে তুলে দিল। মন্ত্রী জেনে বুঝে ফাঁদে পা দেবেই। আমাকে জানতে হবে, আজ আমি আপনার পিছু নেব। এদিকে কোথায় যাচ্ছে আর কার কাছে যাচ্ছে একটু বাদেই আমি জানতে পারবো। বটা ঘটাকে পুরো পরিকল্পনাটা বললেই ওরা আগে থেকেই সব সাজিয়ে রাখবে। ওই তো ওরা বসে আছে।
যা ভেবেছি ঠিক তাই। ওখানে কারা আবার বসে আছে লুকিয়ে শুনি। ওটা নদীর ধারে ওই বাঁধানো ঘাটে আমাদের মহারাজ আর রাজসভাসদরা রং সেজে রং খেলবে। ওইখানে গোপালের মাথায় রং ঢেলে দেব, কি বুঝলে? দেওয়াচ্ছি রং। কাল নেড়াপোড়া, কাল রাতে কাজটা করে রাখবি, বুঝলে? ঠিক আছে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই বলছিলাম অগ্রিমটা। শান্তি নেই। এই নে, কাজ যেন ঠিক করে হয়। ঠিক আছে মন্ত্রী মশাই। লড়াইটা তাহলে জমলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল। আগুনটা দেখ। বাচ্চাদের দেখে একেবারে ছেলেবেলায় চলে যেতে ইচ্ছে করছে, তাই না গোপাল? কাল তো আমরা ছেলেবেলার মতো করে রং খেলবো মহারাজ। খেলবো রং, সাজবো সং, মন্ত্রী মশাই করলো ঢং। মন্ত্রীর কথাই মনে পড়লো, ও আজই ওর শ্বশুর বাড়ি যাবে না? তাই তো কথা আছে মহারাজ, তবে মন্ত্রী মশাইয়ের কথায় আর কাজে তো বিস্তর ফারাক। দেখবেন হয়তো কাল উনিও সংসদে রং মাখছেন। মানে হতে পারে, বলেছি হবেই, এই কথাটা তো বলিনি মহারাজ। যা হবে কাল। আর একটা কথা, কাল আমাদের রং খেলা হবে রাজবাড়ির মাঠে, নদীর ধারে নয়। মানে ওই সংসদে রং খেলা, আমাদের নতুন ধরনের রং খেলা, রংবাজি করে। গাছের ওপরে রঙের হাঁড়িটা ঠিক করে টাঙিয়ে দেওয়াটা ঘটা, যেন দড়ি টানলেই রং এসে পড়ে গোপালের মাথায়। আমাদের কাজ নিখুঁত মন্ত্রীমশাই। কিচ্ছু চিন্তা করবেন না। ও মন্ত্রীমশাই, এখানে তো বোম্বা রং খেলা হচ্ছে কোথায়? আমরা সেই ভোর রাত থেকে গাছের ওপর বসে আছি আর ওই মশার কামড় খাচ্ছি। আমার কাছে তো খবর ছিল যে এখানে রং খেলা হবে, আমাকে তাহলে বোকা বানালো। তাহলে কি করব? গাছের ওপর বসে বসে ওই কাঠ পেঁপড়ের কামড় খাবো। ওই দুটো মোহরে অত কামড় সহ্য হবে না কিন্তু। রং নিয়ে নেবে আয়, মনে হয় রাজবাড়ির মাঠেই রং খেলা হচ্ছে, ওখানেই যাব। আমরা দুজনে যাব? না, তোরা গেলে সবাই বুঝে যাবে যে আমি রাজ্যে আছি। আসলে আমি তো নেই, আমি তো এখন আমার শ্বশুর বাড়ি। আমি রং নিয়ে গোপালের গায়ে ঢেলে আসবো, এই বাজিতে আমাকে জিততেই হবে। ওই দেখুন মন্ত্রীমশাই, রং মেখে আসছে একজন। তোরা লুকিয়ে পড়, আমি কথা বলবো। ও ভাই, আমি ভিনদেশি মানুষ, শুনেছি এখানে খুব ভালো দোল খেলা হয়। কোথায় খেলা হচ্ছে ভাই? কোথায় আবার? রাজবাড়ির মাঠে। যাও যাও যাও, রঙিন হয়ে ওঠো, যাও, হোলি হ্যাঁ। আমাকে ধোঁকা দেওয়া, দেখাচ্ছি মজা। বুঝলি ঘটা, মন্ত্রীমশাই ফেঁসেছে। চল মজাটা দেখি। লুকিয়ে। হোলি হে! গোপাল, রং খেলে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমারও হচ্ছে মহারাজ, কিন্তু আসল আনন্দ যে এখনো বাকি মহারাজ। আবার কি? আমার গিন্নি একটা বিস্ময় নিয়ে আসছে। দোল বলুন, হোলি বলুন, ফাগুয়া বলুন, একেবারে জমে যাবে। আমি একটু আসছি মহারাজ। মা, তুমি তুমি এখানে কেন? মানে এই হোলি খেলতে রাজবাড়ি চলুন। এই মন্ত্রী মশাই না আপনাকে আসতে বললেন, আর আমাকে মহারানী পাঠালেন। হ্যাঁ মা, মন্ত্রী ধরা পড়ে গেছেন। আমার সাজানোটা তাহলে ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই, চলো চলো, তাহলে ঘুরেই আসি। কিরে, সব ঠিক আছে তো? মন্ত্রী মশাই কিন্তু এলো বলে আমার খোঁজে। গোপাল দাদু, ওই দেখো, ওই গাছের সাথে দড়ি বাঁধা। মন্ত্রী মশাই আসবে আর আমি দড়ি টানবো। ওই মন্ত্রী মশাই আসছে, আমি আসছি। তোরা হোলিটাকে জমিয়ে দে। ওরে বাবা রে, এই যে বিছানাটা ঠিক জায়গায় পড়লো না।
হোলি হে মন্ত্রী মশাই। মন্ত্রী? আরে মন্ত্রী তো শ্বশুর বাড়ি। না মহারাজ, আমি গোপালকে এই রংটা মাখাতে চেয়েছিলাম। কিন্তু নিজেই মেখে নিলেন। হ্যাঁ, কি ভাগ্য আপনার। সেই গোপালের বুদ্ধির কাছে আপনাকে হারতেই হলো মন্ত্রী মশাই। ওই দেখুন, গিন্নিমা এসে গেছেন। মহারাজ, আমার গিন্নিমাকে নিয়ে এসেছে। মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমাকে হারাতে পারবেন না, দেখলেন তো? হোলি আপনাকে খেলতেই হলো। গিন্নি, আমার মুখে এই রং কি করে তুলবো? এখন আমি বাপের বাড়ি চললাম। যেদিন তোমার মুখে সব রং উঠে যাবে সেই দিন আবার ফিরবো। এই আমি চললাম। ও গিন্নি, গিন্নি গো, দাঁড়াও না, দাঁড়াও। ও মন্ত্রী মশাই, আরে দাঁড়ান। আপনি মন্দ চিন্তা করতে পারেন, তা বলে আমিও মন্দ করব? আমার কাছে এই অবাঞ্ছিত রং তুলে দেবার আরো কাছে আপনার মুখের রং একেবারে উঠে যাবে। তার মানে আবার আমি কলঙ্ক মুক্ত হব? নিশ্চয়ই হবেন। আমাদের বিজ্ঞানীর আবিষ্কার শুধু মনের ময়লা পরিষ্কার হয় না। আরেকটা কথা মনে রাখবেন, কারো ক্ষতির কথা একেবারে চিন্তা করবেন না, কেমন? লাখ কথার এক কথা। কি মন্ত্রী, আর কারো ক্ষতি করার কথা চিন্তা করবে নাকি? আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করো। হোলি হে! রং খেলা শুরু হলো, মন্ত্রী মশাই শুধরে গেল। হোলি হে! জয় গোপালী জয়। হোলি হে! জয় জয় গোপালী। চোর চোর চোর! ধর ধর বেটাকে, ধর। আমার সব নিয়ে নিল রে, মান সম্মান সব চুরি হয়ে গেল। ও গিন্নি, কিছু একটা করো না। ও গিন্নি! এই বলি তোমার হলো কি? হ্যাঁ, চোর? এই কোথায় চোর? হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না, ঠিকই তো আছে, চুরি তো কিছু যায়নি। তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে। আমার সবকিছু ঠিক আছে তো? তখন বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না। তা শুনলে আমার কথা? হ্যাঁ, কি এমন খেলাম বলো? ওই গোটা পাঁচেক পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো। ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না। না 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 না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না। দিনের বেলায় যত খুশি দেখো, আমার কিচ্ছুটি বলার নেই। এটা মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে? যা ওজন, আর তো বইতে পারছি না রে। উফ উফ। এই এসে গেছি, সামনেই সেই পুরো বাড়ি। লোকে বলে ভূতের ডেরা, এদিকে কেউ আসে না। ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। চল চল, কাজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে। এখন কি করি? আর কি করবি? আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে একবারে উঁকি মেরে দেখে আসি গে। এই, তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে। চল চল চল, আর দেরি করিস না, চল। গেল 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 গেল, আমার সব কিছু গেল। সব কিছু গেল। কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি কেন? চোখে কি নেমা পড়েছে তোমার? দেখতে পাচ্ছ না, ঘরে কিছুই নেই। সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে।
এই তো আমার ঘরে চুরি, কার এত বড় সাহস? মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পায়? এই বড় বড় কথা বলো না তো, তোমার কত মুরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, চোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। কি আশ্চর্য, আমার এক পাটি চটি যে খুঁজে পাচ্ছি না। কি নিল বলো তো? ধুর, আমি কোত্থেকে জানবো? দেখো কাউকে দিয়ে এসেছো কিনা। আরে বাবা, আমি এক পাটি দেবো কেন? হ্যাঁ, দিলে তো দু পাটি দেবো নাকি? এই দেখো, সকাল থেকে চটি চটি করে বাড়ি মাথায় তুলো না, আমার অনেক কাজ আছে। কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়েই যাব। মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো? জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? ভেবেছে কি ধরতে পারবো না? আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করলো। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছিস, তোরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালাকাতগুলো দেখছিস, একটা একটা করে তোদের পিঠে ভাঙবো। বল বল, চুরির মাল কোথায় রেখেছিস? বল, এক্ষুনি নিয়ে আয়, নইলে। আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। জব বাবা, আমি আবার কি জানি? ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো। হাঁটবো কি করে, খাবো কি? এই ঘরটা সত্যি করে বল না রে। আমি আবার কি বলবো? আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বলবি। থাক, তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে তোদের মন্ত্রী মশাইয়ের সব কীর্তি আমি রাজা মশাইকে জানিয়ে দেব। আমি ছেড়ে দেবার পাত্রী নই। চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনি গে। একই রে, এক পাটি নাগরা আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার? বটা? বেটাকে বারবার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটি রে। তো কে কার কথা শুনে? নাগরাটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন। কাল গোপালের বাড়ি থেকে কিছু গেঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি। তাছাড়া আমার চটিটাও গেছিল ছিঁড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগরাটা নিয়েছিলি তো? হলফ করে বলতে পারি ওটা গোপালেরই জুতো। আমি গোপালের বাড়ি চিনি না। তবে শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। মহারাজকে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে, আর তোদের কাছে তো আসল চোরাই জিনিস আছেই। দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা। এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি? ঠিক বুঝেছি, আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝকা করলাম। কিছু মনে করিস না বাবারা। কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। যা, এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে।
বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো চোর কে, তাকে ধরে আনতে হুকুম দিই। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানে বসে আছে? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি। তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে এ তো গোপালের জুতো, তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি। এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন, চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। শুধু একটা ব্যাপারে খটকা লাগছে, চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকাট্য যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা, ফলে আমাকে তো বিচার করতেই হবে। আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো? বেরো বেরো বাড়ি থেকে। আরে আগে কথাটা শোনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আগে মাল আনো, তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে। আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসিয়ে। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকোনোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল? তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে। সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে? কার এত সাহস? মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে? একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু? কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা,
মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আর মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে। তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন, গোপাল যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। কি ব্যাপার, আজ রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে না। নাও একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটার ঘটা আদপে জিনিস ফেরত দেবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করবো আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেবো আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার, তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বটা আর ঘরটা। দেবো কি রে, ঘর দিয়ে দিয়েছি তো রে। এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল, সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে। আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না? এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে, যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়। হ্যাঁ গো, ওই জ্যোতিষী সাজার সাজ পোশাক কোথায় পাওয়া যায় বলো তো? আমার কাছেই পাবে। তা হঠাৎ জ্যোতিষী সাজার শখ হলো কেন? এই বাড়ির ছোটদের একটু চমকে দেবার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার রসবোধ আছে তা আমরা জানি, তা এখানে এসে নাও, আমি সাজিয়ে দিচ্ছি। বাড়িতে কে আছো? বেরিয়ে এসো, কথা আছে। এই পুটি পুটি, বলি দেখ তো কে এসেছে। সন্ন্যাসী বলে মনে হচ্ছে। না, আমি সন্ন্যাসী নই, এ বাড়িতে শুভ যোগ আছে দেখে চাকরি খেতে এসেছি। এ না বাবা, আমাদের বড়ই খারাপ সময় যাচ্ছে বাবা। তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? খাবার দাবার সব সময় মঙ্গলময়, বিশেষ করে ইলিশ মাছের পাতুরি। এত কথা জানলেন কি করে? আরে দিদা, ইনি তো আমাদের দাদু, চিনতে পারলেন না? মহারাজের আক্কেল ফেরাতেই এই ভেক ধরেছি গিন্নি। পেয়েছি পেয়েছি পেয়েছি, চোরাই চোরাই মালের সন্ধান পেয়েছি। জঙ্গলের মধ্যে যে ভূতের বাড়িটা আছে না, সেখানে বটার ঘটা মাল লুকিয়ে রেখেছে। মন্ত্রী এখনো জানেই না জায়গাটা কোথায়। তোরা চিনিস তো, তাহলেই হবে। না, গোপালকে একটু বেশি শাস্তি দিয়ে দিয়েছি। বেচারার তো এত ফেরত দেবার ক্ষমতাই নেই।
কিছুই শাস্তি দেননি। আপনি নরম মনের মানুষ, তাই অন্য কেউ হলে ওকে শুলে চড়াতো। পণ্ডিত, কথায় কথায় লোককে শুলে চড়াতে তোমার খুব ভালো লাগে তাই না? যেদিন তোমায় চড়াবো না সেদিন বুঝবে। এখন বেশি কথা বলো না, আমার মন মেজাজ মোটেই ভালো নেই। মহারাজ, একটা কথা আপনাকে জানাতেই বিনা আমন্ত্রণে এখানে চলে এলাম। প্রণাম প্রণাম বাবা, বেশ করেছেন এসেছেন। আপনি কি জ্যোতিষী? আগে হ্যাঁ মহারাজ, আসলে এই রাজ্যে বড় দুর্দিন ঘনিয়ে আসছে, তাই আপনাকে সাবধান করতে এলাম। আমার রাজ্যে দুর্দিন? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যে গোপাল নামের এক ভাঁড় আছে। সে কিন্তু চুরি করেনি, অথচ আপনি তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিথ্যে কথা, গোপাল ছাড়া আর কে চুরি করবে? গোপাল চুরি করেনি, করেছে মন্ত্রীর মাস্তুতো ভাইয়ের। আমি প্রমাণ করে দেব। মাস্তুতো ভাই? আমার কোনো ভাইই নেই। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি প্রমাণ চান তো এক্ষুনি আমার সঙ্গে চলুন, চোরাই মাল কোথায় রাখা আছে তা দেখিয়ে দেব আমি। চলুন চলুন সেনাপতি, তোমাকেও যেতে হবে। দুটো বাচ্চা ছেলেও যাবে, তারা রাস্তা চেনে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, সেখানেই চুরির মাল রাখা আছে। মাল কিন্তু এক্ষুনি পাচার হয়ে যাবে, তার আগেই বাড়িটা ঘিরে ফেলা উচিত। ঠিক ঠিক, প্রহরীরা তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো, তারপর বামাল সমেত ঠিক চোর ধরা যাবে। ঘটা পালা, পিয়াদাদের নিয়ে ওই দেখ বাড়ি ঘিরে ফেলেছে। পালা পালা ঘটা পালা। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? আগে চোরাই মাল বার করে দে, তারপর পেটাই কাকে বলে দেখিয়ে দিচ্ছি। মাল দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমরা এইসব কাজ করেছি ওই মন্ত্রীর কথায়। আগে মাল বার কর, তারপর সব কথা শুনবো। ওই যে দেওয়ালের ফোঁকর আছে, সেখানেই হাত ঢোকালে মালের বস্তা বেরিয়ে আসবে। ওটাই মন্ত্রীর বাড়ির চুরির জিনিস। হ্যাঁ, আমি বার করবো? তোর সাহস তো কম নয়। যা যা যা, নিজের হাতে বার করে নিয়ে আয়। যে আগে হুজুর। এবার চল মহারাজের সামনে চল। এরাই মন্ত্রীর মাস্তুতো ভাই। মন্ত্রীর নির্দেশেই তারা চুরি করে সেই চুরির দায় গোপালের উপর চাপিয়ে দিয়েছিল। গোপাল নির্দোষ মহারাজ। আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, আসলে আপনি কি? মানে এত বুদ্ধি তো একজনেরই আছে, আর সে হলো গোপাল। আমি গোপাল মহারাজ। এইভাবে না আসলে আপনি আমায় হয়তো রাজসভায় ঢুকতেই দিতেন না। ছদ্মবেশে আসার জন্যে আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। ক্ষমা কি? তোমায় তো আমি মাথায় করে রাখবো। আর মন্ত্রীর মাস্তুতো ভাইদের কি অবস্থা করি সেটা একবার দেখে নিও। যথা আজ্ঞা মহারাজ। বেশ বেশ বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্র, এইবার তাহলে আসল কথায় আসি। আগামী 19শে বৈশাখ আমার মেয়ের বিবাহ। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। নিন আমার পক্ষ থেকে এই নিমন্ত্রণ পত্রখানা গ্রহণ করুন। আমি এই নিমন্ত্রণ পত্র গ্রহণ করলাম খাম্বাজ রাজ। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। সমস্ত রাজ সভাসদগণ, আপনাদেরও আমন্ত্রণ রইল। আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে আসবেন। আমি কিন্তু আপনাদের পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, অবশ্যই আসবো, সবাই আসবো। এই, কে আছিস? একটু জল মিষ্টি নিয়ে আয়। না না না, আজ কি আর কিছু খাবো না। আসলে বিয়ের এই নিমন্ত্রণ পত্র দিতে অনেকগুলো জায়গায় যেতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমি আর জোর করলাম না, তবে এর পর যেদিন আসবেন সেদিন কিন্তু আমি না খাইয়ে ছাড়বো না। অবশ্যই অবশ্যই। আহ,
কতদিন পর বাজারে একটু কুচো চিংড়ি পেলাম। আজকে এই চিংড়ি দিয়ে গিন্নিকে বেশ জমিয়ে একটু লাউ ঘন্ট করতে বলবো। কতদিন লাউ ঘন্ট খাই না। আরে ওটা মন্ত্রী না? হ্যাঁ, সাথে তো দেখছি বটা ঘটাও আছে। এই অন্ধকারে দাঁড়িয়ে ওরা কি কথা বলছে? না না, পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো। শোন বটা ঘটা, সামনের 19শে বৈশাখ খাম্বাজ রাজার মেয়ের বিয়ে। সবাই খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাচ্ছে। রাজবাড়ি একদম ফাঁকা। কি বলছেন মন্ত্রীমশাই, রাজবাড়ি ফাঁকা? তাহলে তো মন্ত্রীমশাই এটা একটা সুবর্ণ সুযোগ, কি বলেন? হ্যাঁ রে, আরে সেই জন্যই তো বলছি রাজবাড়ি ফাঁকা। মহারাজ মহারানী কেউ থাকবে না। এই সুযোগেই রাজবাড়ির সমস্ত ধন সম্পদ যা যা আছে সব একেবারে চুরি করে ফাঁকা করে দিতে হবে। আর এই কাজটা করতে পারলেই ব্যাস, তারপর সারা জীবন শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকবো। আমরা সব বুঝে গেছি মন্ত্রীমশাই, আপনাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। ঠিক আছে, তাহলে তোরা বাড়ি যা। হ্যাঁ, আমি একটু বাজারের দিকে যাই। গিন্নি আজকে আবার একটু পাবদা মাছের ঝাল খেতে চেয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আসছি মন্ত্রীমশাই। হ্যাঁ হ্যাঁ, যা যা, চলে যা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাজবাড়িতে চুরি করার পরিকল্পনা করছেন মন্ত্রী মশাই, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। আমি কি তাহলে মন্ত্রী মশাইয়ের এই কথাটা মহারাজকে বলবো? না না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি যদি মহারাজকে এই কথাটি বলি তাহলে তো মহারাজ আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। না না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি গো, বলি রান্না ভালো হয়নি? না গিন্নি, একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছি, বুঝলে। কি গো, বলি কি হয়েছে? বুঝলে গিন্নি, ওই মন্ত্রীটা আবার রাজবাড়িতে ক্ষতি করার জন্য ফন্দি করছে। তাই নাকি? উনি আবার কি ফন্দি করছে না? আরে আগামী 19শে বৈশাখ তো আমরা সকলে খাম্বাজ রাজার বাড়িতে যাব। রাজবাড়িতে একদম ফাঁকা হয়ে যাবে। আর সেই সুযোগটাকেই মন্ত্রী কাজে লাগিয়েছে। মন্ত্রী বটা ঘটাকে দিয়ে রাজবাড়িতে চুরি করার ফন্দি করছে, বুঝলে। বলো কি? তাহলে তো এই কথাটা মহারাজকে জানাতে হবে। না গিন্নি, এটাই তো সমস্যা। আমার কাছে তো কোনো প্রমাণ নেই গিন্নি, তার জন্যই তো মহারাজকে কিছু বলতেও পারছি না। কিন্তু আমাকে যেভাবেই হোক মন্ত্রীকে আটকাতে হবেই। কিছু ভেবে পেলে? না গিন্নি, সন্ধ্যা থেকে এটাই ভাবছি, কিন্তু কিছুতেই কিছু উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, রাজবাড়িতে যদি কেউ পাহারায় থাকেন তাহলে তো মন্ত্রী বটা ঘটাকে দিয়ে চুরি করাতে পারবে না। খাম্বাজ রাজার মেয়ের বিবাহ, খাম্বাজ রাজা সবাইকেই তার বাড়িতে ভোজ খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে রাজবাড়িতে পাহারা দেবার জন্য কেই বা থাকবে বলো? আমি ভাবছি আমি নিজে থেকে যাব নাকি। হ্যাঁ, তা থাকতে পারো, তবে তোমার যা ঘুম, চোর চুরি করে পালালেও তুমি টের পাবে না। তখন ওই মন্ত্রী দেখবে তোমার উপর উল্টো দোষ দিচ্ছে। না 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 না, তুমি বরং অন্য কিছু ভাবো। হ্যাঁ, কি করি বলো তো, কিছুই তো মাথায় আসছে না। আগে খেয়ে নাও তো দেখি, আর মনে হয় এইসব নিয়ে পরে চিন্তা করবে। খাও খাও খাও। পেয়েছি গিন্নি, উপায় পেয়েছি। ওই মন্ত্রীকে জব্দ করার উপায় পেয়েছি। পেয়েছো উপায়? এই আমাকে বলো না কি উপায় গো। বলবো গিন্নি, তোমাকেই তো বলবো। এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ গো, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? তোমার হাতের এই লাউ চিংড়ি খেয়ে গো। নাও 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 নাও, এবার খাওয়াটা শেষ করো দেখি। খাও খাও খাও। দাও দাও দাও, আরেকটু লাউ চিংড়ি দাও দেখি। তাহলে সকলেই খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাবার জন্য প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, আমরা সবাই প্রস্তুত। বেশ বেশ, তবে আজকের মতো সভা এখানেই শেষ।
না, এইবার আমাকে মহারাজের কাছে যেতে হবে। ওই ব্যাপারে মহারাজের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে মহারাজ, আমাদের রাজসভার সকল সদস্য খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছে তো? হ্যাঁ মহারানী, সবাই যাচ্ছে আর সবাই খুব উৎসাহিত। বেশ বেশ, তাহলে মহারাজ আসবো? আরে গোপাল, এসো এসো এসো। মহারাজ, আপনার সাথে একটি খুব জরুরি দরকার ছিল মহারাজ। মহারাজ, আমি, আপনি, রানীমা, রাজসভার সমস্ত সদস্যগণ মিলে খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছি। এটা যেমন খুব আনন্দের কথা, তেমনি এটা একটা বিশাল চিন্তার কথাও মহারাজ। চিন্তার কথা? কি চিন্তার কথা গোপাল? আমি তো ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো তো গোপাল। দেখুন মহারাজ, আমরা সবাই যদি রাজবাড়ি ছেড়ে চলে যাই তবে তো পুরো রাজবাড়ি ফাঁকা হয়ে যাবে, আর সেই সুযোগে কেউ যদি রাজবাড়িতে চুরি ডাকাতি করে তখন কি হবে মহারাজ? তাই তো, আমি তো এই কথাটা ভেবেই দেখিনি। হ্যাঁ মহারাজ, একবার ভেবে দেখুন, আপনি খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছেন এই কথাটা কিন্তু সকল গ্রামবাসী জানে, আর কোনোভাবে যদি কোনো চোর ডাকাতের কানে এই কথাটা পৌঁছয় তবে কিন্তু তারা উঁত পেতে থাকবে কখন আমরা রাজবাড়ি থেকে যাব আর তারা প্রবেশ করবে। তাই মহারাজ বলছি, আগে থেকেই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। হ্যাঁ মহারাজ, গোপাল কিন্তু প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছে। সেটাই তো, কিন্তু কি করব মানে কিছুই তো বুঝতে পারছি না। কাউকে একটা দায়িত্ব দিতে হবে যে খুব ভালোভাবে রাজবাড়ি সামলে রাখতে পারবে। কিন্তু কাকে দায়িত্ব দেওয়া যায় বলতো রানী? মানে দায়িত্ব নেবার মতো কেউই তো নেই, সবাই তো খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছে। আর বাইরের কাউকে পাহারায় রাখতে গেলে সেটা তো অনেক ব্যয় সাপেক্ষ হয়ে পড়বে মহারাজ। সেটাই তো কথা। তাহলে উপায়? উপায় একখানা আছে রানীমা। উপায় আছে? কি উপায় গোপাল? মহারাজ, আপনি বরং নবাব বাহাদুরকে রাজবাড়ির দায়িত্ব দিয়ে যান, তাহলে দেখবেন আমার রাজবাড়ির একটা জিনিসও এক চুলো সরবে না। নবাব বাহাদুর? কি বলছো গোপাল? এই তোমার মাথা টাথা ঠিক আছে তো নাকি? নবাব বাহাদুরের খেয়ে দে কাজ নেই, উনি নিজে এসে আমার রাজবাড়ি পাহারা দেবেন? দাঁড়ান মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে। কি গোপাল, আমি ঠিক ধরেছি তো? আপনি মহারানী, আপনি কখনো ভুল হতে পারেন? মহারাজ, আমার মাথায় একটা জব্বর উপায় আছে। কি উপায় গোপাল? বলো বলো বলো। শুনুন তবে। বুঝে গেলেন তবে? এতে আপনার খরচাও বেঁচে গেল আর রাজবাড়িও সুরক্ষিত থাকলো। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। আর এই কথাটা 5 কান করার দরকার নেই মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। ঠিক আছে মহারাজ, কাল তাহলে সকাল সকাল চলুন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তাই কর তাই কর। আরে কৃষ্ণচন্দ্রজি, তুমি হঠাৎ মুর্শিদাবাদে? আরে এসো 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 এসো। আরে সাথে গোপালও আছে দেখছি, কি ব্যাপার? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি জাহাপনা। ইয়ে মানে কি বিপদ? কি হয়েছে? আসলে জাহাপনা, আমার কোষাগারের অবস্থা বর্তমানে খুব খুব খারাপ। আমাকে দয়া করে কিছু অর্থ ঋণ হিসাবে দিয়ে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যেই আপনার সব অর্থ ফেরত দিয়ে দেব। বাহাদুর, এই সুযোগ মহারাজা কৃষ্ণচন্দ্রের থেকে রাজবাড়িটা দখলে করার, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হ্যাঁ উজির, তুমি একেবারে ঠিক বলেছো। কৃষ্ণচন্দ্র, তোমাকে আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারি। তার জন্য আমার কাছে তোমাকে কিছু বন্ধক রাখতে হবে, আর তার সাথে তোমাকে কিছু সুদও প্রদান করতে হবে। যে হ্যাঁ নবাব, সে আমি জানি, আর সেই জন্যই তো আমি কৃষ্ণনগর রাজবাড়ির দলিল দস্তানা নিয়ে এসেছি। আপনি দয়া করে এটি গ্রহণ করে আমাকে বাঁচান নবাব বাহাদুর, বাঁচান। আরে কৃষ্ণচন্দ্র তো দেখছি বাজনা ছাড়াই নাচতে শুরু করে দিয়েছে। তা তোমার কত অর্থ ঋণ হিসেবে চাই? 10 মোহর জাহাপনা। মাত্র 10 মোহর? মাত্র 10 মোহরের জন্য তুমি আমার কাছে ঋণ চাইতে এসেছো? তাহলে বুঝুন জাহাপনা, কৃষ্ণনগরের অবস্থা কতটা খারাপ।
হ্যাঁ ইয়ে মানে সে ঠিক আছে, কিন্তু কিন্তু মাত্র 10 মোহরের জন্য তুমি রাজবাড়িটা বন্ধক রাখতে চাইছো? মানে যাব না, আমি আমি আসলে আপনাকে ঠকাতে চাই না। আমাকে ঋণ দেবার পরিবর্তে আপনারও যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আমার রাজবাড়ির দায়িত্ব আপনাকে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তবে কৃষ্ণচন্দ্র, যতদিন না তুমি আমাকে 10 মোহর শোধ দিতে পারছো ততদিন কিন্তু তুমি রাজবাড়িতে থাকতে পারবে না। আমি আমার সৈন্য সামন্ত নিয়ে ওই কয়েকদিন কৃষ্ণনগরে গিয়ে থাকবো। আসলে অনেকদিন কোথাও থাকা হয় না তো। হ্যাঁ জাহাপানা, আপনার যেমন ইচ্ছে। আমি আমি কাল সকালের মধ্যেই রাজবাড়ি ফাঁকা করে দেব। আচ্ছা বেশ বেশ বেশ, কই কই দাও দেখি তোমার রাজবাড়ির দলিলখানা। এই নিন জাহাপানা। এই নাও 10 মোহর। তাহলে জাহাপনা আপনাকে সুদ হিসেবে কত দিতে হবে? 10 মোহরের সুদ হলো গিয়ে 1 মোহর। তাহলে সর্বমোট আপনি পাবেন 11 মোহর, তাই তো? আগে হ্যাঁ। জাহাপানা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। ভুলে গেলেই ভালো। তাহলে মাত্র 10 মোহরের পরিবর্তে কৃষ্ণনগরের রাজবাড়ি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। ইয়ে মানে ঠিক আছে কৃষ্ণচন্দ্র, এখন তবে এসো তোমরা, আমার আবার শয়নের সময় হয়ে এলো। আগে হ্যাঁ জাহাপানা, চলো চলো গোপাল চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। মহারাজ, সবাইকে বেরিয়ে যেতে বলুন, ওইদিকে নবাবের আসার সময় হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই কথাটা ঠিক বলেছো গোপাল। ইয়ে মহারাজ, তাহলে রওনা দেওয়া যাক নাকি? হ্যাঁ মন্ত্রী, তুমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো, আমরা আসছি। আচ্ছা মহারাজ। এই এই চলো 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 চলো, দেরি হয়ে যাবে, চলো। চলে এসেছেন জাহাপানা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নিন প্রাসাদের চাবি। দাও। আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক এসো। এতদিন পর কৃষ্ণনগর রাজবাড়ি মনে হচ্ছে আমার হাতের মুঠোয় এলো। কি বলো উজির? যা বলেছেন নবাব বাহাদুর। ওই 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 কৃষ্ণচন্দ্র কত বোকা ভাবুন, মাত্র 10 মোহরের জন্য এই এত বড় রাজপ্রাসাদটা বন্ধক রেখে দিল। করবে এই রাজপ্রাসাদ ছাড়া তো কৃষ্ণচন্দ্রের বন্ধক রাখার মতন আর অন্য কিছু নেই। তাই যাকে আমার এতদিনের মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। আসুন 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 মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন মহারানী, আসুন। এসো এসো মন্ত্রী। আরে আরে গোপাল যে, এসো 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 এসো। একেবারে সকলকে নিয়ে চলে এলাম। খুব খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তার রাস্তায় আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। বেশ বেশ বেশ, চলুন 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 চলুন, তবে ভেতরে যাওয়া যাক, চলুন। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। খুব সুন্দর কচুরির গন্ধ আসছে, নিশ্চয়ই হিঙের কচুরি হচ্ছে, তাই না? আসুন 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 আসুন, আমার সাথে আসুন আসুন। হ্যাঁ, খান খান মহারাজ, মহারাজ খান, ভালো করে খান, তৃপ্তি করে খান।
আরে 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 গোপাল গোপাল, তুমি তো কিছুই খাচ্ছ না হে। এই তো খাম্বা যা আমি খাচ্ছি তো। আরে খাও খাও, আমার মেয়ের বিয়ে বলে কথা, একেবারে কবজি ডুবিয়ে খাও। আরে পণ্ডিত, আস্তে খাও, গলায় বিষম লাগবে তো। আসলে আসলে রান্নাগুলো খুব ভালো হয়েছে তো, তাই কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছি না। আহা, কিছুতেই শান্তি পাচ্ছি না। ওইদিকে বটা ঘটা ঠিক মতো কাজটা করতে পারলো কিনা কে জানে। আরে মন্ত্রী মশাই, হ্যাঁ আপনি তো কিছুই খাচ্ছেন না দেখছি। খান খান, ভালো করে খান। না না, এই তো খাচ্ছি, এই তো খাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি যাদের নিয়ে এত চিন্তা করছেন তারা এখন ধোলাই খেতে ব্যস্ত। এই কটা যা পাবি একেবারে ঝেপে নিবি, বুঝলি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুই এত চিৎকার করে কথা বলিস না তো, কেউ শুনতে পেলে। আরে ধুর, রাজবাড়িতে এখন কেই বা আছে যে শুনতে পাবে? এত কথা না বলে আমার সাথে আয়। আরে এই ফুলদানিটা কি সুন্দর! সত্যি তো দারুণ দেখতে, বাইরে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। নিয়ে নে বটা, নিয়ে নে। এই রে, কে যেন আসছে। কিন্তু মন্ত্রী মশাই যে বলেছিল রাজবাড়ি ফাঁকা, কেউ নেই। তার মানে মন্ত্রী মশাই আমাদের ফাঁসাতে চেয়েছেন। এইবার কি করবি? এই কে রে তোরা, এখানে কি করছিস? ইয়ে মানে আমি মানে ওরে, এত বড় সাহস, রাজবাড়িতে চুরি করতে এসেছিস? আমি না আমরা ঘটা পালা রে। কি ব্যাপার, কি হয়েছে? এই রে, নবাব বাহাদুর এখানে কি করছেন? জাহাপানা, এরা দুজন চুরি করতে এসেছিল। কি এত বড় সাহস! এদেরকে রাজবাড়ির সামনে আম গাছের সাথে বেঁধে রাখো, কাল সকালে আমি এদের শুলে চড়াবো। এতক্ষণে মনে হয় বটা ঘটা রাজবাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছে। উজির, এদের শুলে চড়ানোর ব্যবস্থা করো। না জাহাপনা, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ যাবো না, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা আর এই ভুল করব না। আমার কাছে চুরির কোনো ক্ষমা নেই। কি হলো উজির, তুমি দাঁড়িয়ে আছো কেন? ইয়ে মানে হ্যাঁ জাহাপানা, যাচ্ছি। কি বটা ঘটা তোদের এইভাবে কে বাঁধলো? কি হয়েছে জাহাপানা? এ কি কৃষ্ণচন্দ্র, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ জাহাপানা, এই নিন 10 মোহর আর তার সুদ 1 মোহর, মোট 11 মোহর। নিন জাহাপানা, ধরুন। ইয়ে মানে হ্যাঁ। আসল সুদ তাহলে সব মিটে গেল। কিন্তু এই বটা ঘটা কি করেছে? এরা রাজবাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। জাহাপানা এদের শুলে চড়াবে বলে ঠিক করেছে। এই রে, কি চুরি? এত বড় সাহস! মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমরা এইসব করতে চাইনি। মন্ত্রী মশাই আমাদের বলেছে চুরি করতে। হ্যাঁ মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের বলেছিল। মিথ্যা কথা মহারাজ, একদম মিথ্যা কথা। এই একটা দেব না এমন আমার নামে মিথ্যা কথা বলা? হ্যাঁ, আমার নামে? মহারাজ আপনি ওদের কথা একদম বিশ্বাস করবেন না, ওরা আপনাকে মিথ্যে কথা বলছে। কোনো মিথ্যে কথা নয়, এটাই সত্যি। কি মন্ত্রী মশাই, তাই তো? ইয়ে মানে থাক, মানেটা আমিই বলে দিচ্ছি মন্ত্রী মশাই। মহারাজ, আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি এই মন্ত্রী মশাই বটা ঘটার সাথে রাজবাড়িতে চুরির পরিকল্পনা করছিল। আর ঠিক সেই কারণেই আমি আপনাকে নবাবের থেকে 10 মোহর ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা দিই, যাতে আমার এক ঢিলে 2 শিকার হয়। মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি পরে করছি।
সবই তো বুঝলাম, কিন্তু 10 মোহর ধার নেওয়ার পরিকল্পনা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের সকলের খাম্বাজ রাজার মেয়ের বিবাহতে নিমন্ত্রণ ছিল। এই ব্যাপারটি জানার পর কিভাবে রাজবাড়িকে ফাঁকা ফেলে চলে যেতাম বলুন? আর বাইরের পাহারাদার নিয়ে এসে রাজবাড়ি পাহারা দিতে গেলে তো অনেক খরচও হয়ে যেত। তাই গোপাল আমাকে পরামর্শ দেয় 10 মোহরের পরিবর্তে আপনার কাছে এই বাড়িটি বন্ধক দিয়ে আসতে, যাতে মাত্র 1 মোহর সুদের পরিবর্তে রাজবাড়ি পাহারাও হয়ে যায় আর চোর ধরাও হয়ে যায়। হ্যাঁ, মাত্র 1 মোহর সুদের জন্য এত খাটুনি হলো আমাদের? জাহাপনা, তাহলে বলুন কেমন লাগলো আমার সুদের পরিমাপ? এই যে রাজ্যোতিষী, কি মনে হয় এখন আমাদের রাজ্যের অবস্থা খুব ভালো? এমনিতে তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তবে তবে বলে থামলে কেন? এই যে কথা বলতে গিয়ে অর্ধেক কথা খেয়ে নাও, এটা কিন্তু একদম ভালো নয়। তবেটা কি? তবেটা হলো একটা ঝড় কিছুদিনের জন্য এই কৃষ্ণনগরে আছড়ে পড়তে চলেছে। ওই ঝড় কেটে গেলে আবার ঝকঝকে আকাশ দেখা যাবে। আগে বলো ঝড়ের গতি প্রকৃতি। আচ্ছা, মন্ত্রী এখনো আসেনি কেন? মন্ত্রী কোথায়? এই তুই কে? মানে আমি যেই হই, কিন্তু আমাকে তুই তুকারি করছেন কেন? আমার সাথে গলা উঁচিয়ে কথা, জানিস আমি তোকে কি করতে পারি? আমার সাথে একটু ভেবে চিন্তে কথা বল, বুঝলি? আমি তোর মুখ দেখে বলে দিচ্ছি তুই কে আর তোর মনের মধ্যে কি আছে। আমার মনের খবর জানতে পেরে গেছেন? বাবা, ভাবা যায় না। তুই তো এই রাজ্যের মন্ত্রী, একটা ভাঁড়ের বুদ্ধির কাছে হেরে যাস? এই রে, এটা তো সত্যি বলছে। তার মানে এই বৃদ্ধর ক্ষমতা আছে। ক্ষমতা আছে মানে আমি অনেক কিছু জানি। আমি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি। শান্ত নদীতে বান আনতে পারি। আপনি আমার কাছে কি চান? আমি এই গোটা দেশের রাজা হতে চাই, তুই আমাকে সাহায্য করবি? আমাকে একটু ভাবতে দিন। তুই ভাববি? আচ্ছা ভাব। তোকে ভাববার জন্য আমি আজকের দিনটা সময় দিলাম। কাল আমাকে জানাবি তুই কি করতে চাস। যদি আমার কথায় রাজি হোস তো তবে ঠিক আছে, আর যদি রাজি না হোস তবে আমি তোর বাড়ি মন্ত্র পড়ে জ্বালিয়ে দেব। গোপাল, মন্ত্রী এখন কোথায় থাকতে পারে বলো তো? সেটা আমি কেমন করে বলি বলুন তো? শরীর টরীর খারাপ হয়নি তো? শরীর গতিক সুবিধে নয়, তবু ভালোবাসেন খেতে। গান্ডে পিণ্ডে খেয়ে দে দেরি করেন কাজে যেতে। এই একটা কথা সভাকবি, তুমি কিন্তু খুব ভালো বলেছো। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। কি হলো, আপনারা তো দেরি হলো? তোমার মুখ চোখ এমন কেন? কি হয়েছে? ঝড় উঠেছে মহারাজ, আমি খুব জোর বেঁচে গেছি। ঝড়? কোথায় ঝড়? ঝড়ের তো আওয়াজ পাচ্ছি না। এক ভয়ঙ্কর ত্রিকালজ্ঞ সাধুর আবির্ভাব হয়েছে। সে নাকি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে, শান্ত নদীতে মন্ত্র বলে বান ডেকে আনতে পারে। সে আমাকে দেখে আমার মনের কথা বলে দিয়েছে মহারাজ। সে কি চায়? ভয় বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? নির্ভয়ে বলো, নির্ভয়ে। ও এই দেশের রাজা হতে চায়। আমাকে একদিনের সময় দিয়েছে। কিসের সময়? বলেছে ওকে সাহায্য করতে, সাহায্য না করলে ও আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবে। কি বিপদ এলো গোপাল! এখন তাহলে আমাদের কি করা উচিত? ওই বৃদ্ধকে অনতি বিলম্বে এই রাজ্য থেকে তাড়াতে হবে। সেটা কি করে সম্ভব গোপাল? আমাকে একটু ভাবতে দিতে হবে। আমাকে দেখতে হবে ওই বৃদ্ধর সত্যি মন্ত্র শক্তি আছে না পুরোটাই ভাঁওতা। মহারাজ, আমি বলেছিলাম একটা ঝড় আসছে, দেখলেন তো ঝড় এসে গেছে। এই ঝড় কি আমাকে উড়িয়ে নিয়ে যাবে? মহারাজ, গোপাল থাকতে আপনার কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ও ভোলা কাকা, আমাকে 4টে রস বড়া দাও না। দিচ্ছি রে মা, একটু দাঁড়া।
এই দোকানি দোকানি, আমাকে এক্ষুনি এই 10টা রসগোল্লা দে তো। ওরকম ভাবে তাড়াতাড়ি করলে হবে না, হ্যাঁ একটু সময় দিতে হবে। কি একটা বুড়ো মানুষকে অপমান! জানিস আমি তোকে কি করতে পারি? দেখছো না এখানে ওই কচি বাচ্চারা দাঁড়িয়ে আছে, আগে ওদের দেবো তারপর তোমাকে দেব। নিতে হলে দাঁড়াও, নইলে যাও ভাগো। যেন একেবারে ঘোড়ায় জিন পড়িয়ে এসেছে। তবে রে, আমার মতো জ্ঞানী পুরুষকে অপমান! নে, তোর দোকানকে আমি পুড়িয়ে দিলাম। যা যা, দোকান তুই পুড়ে যা। হায় 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 হায়, এবার কি হবে? এবার কি হবে? হায় 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 হায়। যেমন কথা শুনিসনি, আমার কি দোষ? আমি তো বললাম আমাকে আগে দে। এই তুমি কি ধরনের মানুষ, হ্যাঁ, যে মানুষের ক্ষতি করতে চাও? আমি তো সহজ মানুষ নই, আমার একটাই চাওয়া, আমাকে সব সময় খুশি রাখতে হবে। আমি খুশি থাকলেই আমি শান্ত, আমি চললাম চললাম আমি বড় বট গাছের তলায়, আমি সেই আমি। আমার খুব কষ্ট লাগছে ভোলা কাকা, আমাকে আগে দেওয়ার জন্য তোমার দোকানটাই পুড়িয়ে দিল। চল আমরা গোপাল দাদুকে জানিয়ে আসি। আপনার ঠিক কথা বলেছে, চল রাজসভাতে। রাজসভাতে গিয়ে গোপাল দাদুকে এই কথাটা জানালে রাজামশাইও জানবেন, আর তাহলে তাড়াতাড়ি কিছু একটা উপায় বের হবে। চল চল তাড়াতাড়ি। রাজা হতে চায়, তার আছে মন্ত্র শক্তি। মন্ত্র শক্তির গুণে আগুন জ্বালাবে, শান্ত নদীতে বান আসবে। ও বাবা, আমি ভাবতে পারছি না গোপাল। আচ্ছা, ও আমাদের ভয় দেখাচ্ছে না তো? হতে পারে আমাদের দেখাচ্ছে ভয়। ভয় কি আমাদের করতেই হবে জয়। কিভাবে? কিভাবে? মন্ত্রী কি সভাকবি যে সভাকবিকে জিজ্ঞেস করছো? নিজের বুদ্ধি নেই? নিজের বুদ্ধিটাকে কোথায় বন্ধক দিয়েছো শুনি? এই জন্য মহারাজের জন্য কিছু করতে নেই। আমি ভেবে নিয়েছি আমি ওই বৃদ্ধকেই সমর্থন করব। হ্যাঁ। কি মন্ত্রী, মগজে কিছু এলো? আগে না, আমি ভাবছি। মহারাজ, আমাদের প্রথম কাজ হলো বৃদ্ধর ক্ষমতা সম্পর্কে জানা। এক্ষুনি যদি কোনোভাবে জানতে পারতাম যে ওই বৃদ্ধের সত্যি ক্ষমতা আছে, তাহলে অন্যরকম ভাবা যেত। মহারাজ, এই বাচ্চাগুলো আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ রে, বল বল বল, তোরা কি বলতে চাস? মহারাজ, একটা বুড়ো ভোলা কাকার মিষ্টির দোকান মন্ত্র পড়ে পুড়িয়ে দিয়েছে। তার মানে এও কি সম্ভব? হ্যাঁ বিজ্ঞানী দাদু, আমরা নিজের চোখে দেখেছি। ওই বুড়োটা বলো, হো হা যা, দোকান পুড়ে যা। ব্যাস, সাথে সাথে পুড়ে গেল। কেন দোকানটাকে পুড়িয়ে দিল? ভোলা কি কিছু বলেছিল? না গো গোপাল দাদু, পুটি একটা জিনিস চেয়েছিল। ঠিক তখনই ওই বুড়োটা এসে ভোলা কাকুর কাছে রসগোল্লা চায়। তখন ভোলা কাকা বলে আগে আমাকে দেবে তারপর ওনাকে দেবে। সেই শুনে বুড়োটা খুব রেগে যায়। তখন ওই মন্ত্রটা বলে আর দোকানে আগুন লেগে যায়। গোপাল, এসব শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, ভোলা ময়রার দোকানটা আবার গড়ে দিতে হবে। কি করে এই বৃদ্ধকে কৃষ্ণনগর থেকে তাড়ানো যায় সেটা ভাবছি। মহারাজ, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি গোপাল? আমি সব বলবো, কিন্তু আমাকে এখন ওই বৃদ্ধের কাছে যেতে হবে এক্ষুনি। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই, তোরা সবাই আমার সাথে চল। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। কি গো, কি হলো? এত হাঁকডাক করছো কেন? এক্ষুনি আমাকে একটা থালায় চাল, আলু, ফল সাজিয়ে দাও। এগুলো নিয়ে কোথায় যাবে শুনি? একজন খুব বড় বাবা এসেছেন, তার কাছে যাব। তুমি তো এসবে বিশ্বাস করতে না গো। আরে বাবা, করছি কি আর সাধে, দায়ে পড়ে করতে হচ্ছে। দাও দাও দাও।
কি হয়েছে সেটা তো বলো। আরে গল্প করার অনেক সময় পাবো, এখন আমাকে যেতে দাও, নইলে আর কোথায় কি করে দেবে, কার ঘরে আগুন লাগিয়ে দেবে কিচ্ছু বুঝতে পারছি না। ওরে বাবা, এই রকম মানুষের কাছে তোমাকে পাঠাবো, তুমি ভাবলে কি করে? ওরে বাবা, আমার কিছু হবে না গিন্নি, বরং আমার উপর উনি খুব খুশি হবেন। আমি তো ওনাকে শান্ত করতেই যাচ্ছি। শোন, তোরা কি দেখেছিস সব ভালো করে তোদের দিদিমাকে বল, আমি ততক্ষণে কাজটা করে আসি। ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি নতুন তালায় চাল ডাল আনাজ ফল মিষ্টি সাজিয়ে নিয়ে আনছি। হ্যাঁ, না না না, গোপালকে একা ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। আমার গোপালের যদি কিছু হয়ে যায় তাহলে আরেকটা গোপাল আমি পাবো কোথায়? আর একটা গোপাল পাওয়া যাবে না মহারাজ, গোপাল সারা পৃথিবীতে একটাই। আদিক্ষেতা, দাঁড়াও না, তোমাদের গোপালকে কিভাবে আগুনে ভেজে দেয় দেখবে। আগ বাড়িয়ে সব কাজ করার ফল কি হয় এবার দেখো। তাহলে এখন কি করা যায়? সেটা তো আমিও ভাবছি। আমার মনে হয় একবার প্রহরী ডাকা উচিত। ওই দেখো, আমাকে এখন কি করতে হবে এই সব পরামর্শ আমি বিজ্ঞানী আর সভাকবির থেকে নেব। হায় হায় হায়, সব সব কপাল কপাল। মহারাজ, কেন কপালকে দেন গাল? ওই কপালই আছে জানবেন আপনার গোপাল। এই দুঃখের সময়ে সভাকবি, তোমাদের কজনের মুখ চেয়ে আমি আছি। আমার কিন্তু গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে। ও সেনাপতি, কি করা যায় বলো তো? আমি প্রহরীকে পাঠাচ্ছি মহারাজ, ও ঠিক খবর নিয়ে আসবে, আপনি দুশ্চিন্তা করবেন না। এবার তোমার হচ্ছে, তোমার দর্পচূর্ণ করছি আমি। জয় বুড়ো বাবার জয়, জয় বুড়ো বাবার জয়। রে তুই? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ। তো তো আর দুদিন ওই রাজার রাজত্ব থাকবে, তারপর 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 কি হবে বাবা? তারপর ওই সিংহাসনটা আমার হবে। তোদের ওই রাজার আমার মতো কি জ্ঞান আছে? না 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 না, একদম নেই। কোথায় আপনি আর কোথায় আমাদের মহারাজ, তুলনাতেই আসে না। তবে একজন আছে খুব জ্ঞানী, বুঝলেন বাবা, তার কি দর্প, কি অহংকার, সে বলে তাকে তর্কে কেউ হারাতে পারবে না। কে কে সেই আহাম্মক? চল চল, আমাকে নিয়ে চল। একটা কথা বলে রাখি কিন্তু, লোকটা কিন্তু খুব ভয়ঙ্কর। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে সে যে কি করে ফেলবে সেসব আমরা বলতে পারবো না। তুই আমাকে ওর কাছে নিয়ে চল, দেখবি এমন বেঁচে ফেলবো, তার তর্ক করার স্বাদ জীবনের মতো ঘুচিয়ে দেব। শোন বাবারা, তোরা সব বাড়ি যা, গিয়ে দিদিমাকে বল যে দাদু অদ্ভুতানন্দর কাছে যাচ্ছে বৃদ্ধ বাবাকে নিয়ে দর্পচূর্ণ করবার জন্য। ঠিক আছে দাদু। তোরা সব বুঝিয়ে বলতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে আমরা যাচ্ছি। আরেকটা কথা, বিকেলের দিকে ফল মিষ্টি নিয়ে আসবি এখানে, দেরি করবি না কিন্তু। না না, তুমি দেখবে ঠিক সময় ফল মিষ্টি খাবার নিয়ে হাজির হব। চলুন বাবা, আমরাও যাই। আরে কত দূরে যাব? আমরা ওই বনের দিকে যাব বাবা। চল, আজ ওর দর্প আমি চূর্ণ বিচূর্ণ করে তোদের ওই রাজাকে সিংহাসন থেকে নামিয়ে ওখানে আমি বসবো। তোমার দর্প আমি চূর্ণ করবই। বাহ, তা বাবা আমাকে সভাসদটা রাখবেন তো? রাখবো রাখবো, এখন আমাকে ওখানে নিয়ে চল আগে। চলুন। বাবা এবার আমাকে যেতে হবে, এর বেশি আমার আর যাবার উপায় নেই। সে কি রে? তাহলে তাহলে আমি তাকে কোথায় খুঁজবো? বনের মধ্যে এক জায়গায় পঞ্চবটি বৃক্ষ আছে, ওইখানে ওই সব জানতা লোকটা থাকে, আপনি এগিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি গিয়ে তোদের ওই সব জানতাকে পরাস্ত করেই ফিরে আসছি। হ্যাঁ, তুই ওই বট গাছের তলায় অপেক্ষা করবি কেমন? যথা আজ্ঞা বাবা, যাও এখন সারাদিন ধরে পঞ্চবটি বৃক্ষ খোঁজো।
প্রহরী, তো তুমি দেখতে পেলে না? কি গো বিজ্ঞানী, গোপাল এখন কোথায় যেতে পারে? এ তো খুব চিন্তার বিষয়। চিন্তার কিছু নেই, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। জানি না গোপাল এখন ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে কি করছে। এখানে তো কোনো পঞ্চবটী গাছ দেখছি না। যাই, আর একটু এগিয়ে যাই, নিশ্চয়ই ভেতরে থাকবে। হ্যাঁ, আমি সেই আমি। না না, আর সত্যি চাপ নিতে পারছি না। আমার কাছে কেউ খবর আনতে পারলো না। কি করা যায়? আমাদের কি একবার যাওয়া দরকার? ঠিক ঠিক, আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছো। তাহলে চলো আমরা এখন গোপালের খোঁজে যাই। চলুন। সকাল থেকে তো সন্ধে হতে চললো, কোথায় সেই পঞ্চবটী বৃক্ষ? এদিকে পেটে তো লক্ষ লক্ষ ইঁদুর দৌড়চ্ছে। গোপাল কিছু খাবার নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো তো ওখানে রেখেই চলে এলাম। এখানে একটু বসি, আর পারছি না। ফিরে যাব? না 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 না, ফিরে যাব না। ওকে আমার হারাতেই হবে। ও গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে, কিন্তু সেই রাগী বৃদ্ধ কোথায়? ওরে বাবা, আপনারা সবাই এখানে? দেখো গোপাল, কি আর বলবো বলো? তুমি হলে আমাদের সাগর, আর আমরা হলাম মাছ। সাগরকে খুঁজে না পেলে মাছেদের অবস্থা কি হয় সেটা তো জানো গোপাল। আরে, আমার মন্ত্রীর হলো কি? হঠাৎ করে এত ভালো ভালো কথা। যাক যাক, ভালো, আমার মন্ত্রী মানুষ হলো অবশেষে। তা গোপাল, বলো, সেই রাগী বৃদ্ধ এখন কোথায়? উনি এখন বনের মধ্যে পঞ্চবটী বৃক্ষ খুঁজছেন। মানে আমি যতদূর জানি ওই বনে পঞ্চবটী বৃক্ষ নেই। ঠিক বলেছো বিজ্ঞানী। আমলকি, বট, বেল, অশোক আর অশ্বত্থ, এই 5টি গাছকে একসাথে থাকতে হবে। বাবা গোপাল, এই প্রথম তোমার কাছে পঞ্চবটী বৃক্ষ কি সেটা জানতে পারলাম। এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে। শুধু ন্যাপলা উল্টেদের জন্য অপেক্ষা করছি মহারাজ। বাহ, তোদের তো খুব সময় কেন আছে। এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে। হ্যাঁ, ছদ্মবেশ? এখন ছদ্মবেশ ধরবে? হ্যাঁ মহারাজ, ওকে চিরতরে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার জন্য আমাকে ছদ্মবেশ ধরতেই হবে। এখন কিচ্ছু বলার সময় নেই মহারাজ, আপনারা সবাই আমাকে অনুসরণ করুন, তাহলেই আপনি দেখতে পাবেন আসল ঘটনা। ও, আর পারছি না, শরীর আর চলছে না গো। এতটা দূর চলে এলাম, কোথাও তো পঞ্চবটী বৃক্ষ দেখতে পেলাম না। ওই তো একজন কে যেন আসছে দেখছি। ওর কাছে কি একটু খাবার জল পাবো? আরে, বৃদ্ধ বাবা তো দেখছি ক্লান্ত হয়ে গেছে। আমি যা ছদ্মবেশ ধরেছি তাতে আমাকে চিনতে পারবে না, শুধু গলাটাকে একটু পরিবর্তন করতে হবে। ও মশাই, আমাকে একটু খাওয়ার জল দেবেন? আপনি কে বৃদ্ধ? কি বলি, ভাবি রাজা বললে তো পুরো বিষয়টাই আবার ঘেঁটে যাবে। আমি একজন পথিক, মানে একজন সাধারণ পথিক। আপনার পোশাক, আপনার চেহারা বলছে আপনি একজন সন্ন্যাসী, কিন্তু মুখে সন্ন্যাসী সুলভ স্নিগ্ধতাটা নেই। সন্ন্যাসী তো পথিক নয়, পথিক কেবল দুজন, একজন সূর্য আর একজন চন্দ্র। এরা কখনো থামতে জানে না, সর্বদা চলাই তার ধর্ম। ওরে বাবা, এ তো দেখছি অল্প বিস্তর জ্ঞান আছে। কি বলি
আমি আমি অতিথি। তুমি আমাকে অতিথি রূপেই একটু জল দাও বাবা। হ্যাঁ, সংসারে অতিথি মাত্র দুজন, এক অর্থ আর এক যৌবন, যারা আসে আবার চলে যায়। ওরে বাবা, এ তো খুব জ্ঞানী একজন লোক দেখছি। আচ্ছা, ইনি আবার তিনি নন তো? না 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 না, এইরকম চেহারা নিয়ে না না না, একজন সাধারণ মানুষই হবেন। এদিকে এদিকে তো পেটে আগুন জ্বলছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এইখান থেকে বেশ শোনা যাচ্ছে। গোপালের যুক্তিগুলো শুনছো সবাই? সত্যি যত দিন যাচ্ছে গোপালকে আরো নতুন ভাবে আবিষ্কার করছি। আমাদের এই গোপাল। আচ্ছা আচ্ছা, না হয় একজন সহ্যশীল মানুষ হিসেবেই আমাকে একটু জল দাও বাবা। এই পৃথিবীতে সহ্যশীল হলো দুজন, একজন ধরিত্রী আর একজন হলো বৃক্ষ। আমরা এই ধরিত্রীর উপর কত অত্যাচার করি, কিন্তু ধরিত্রী আমাদের সব অত্যাচার হাসি মুখে সহ্য করে। আর বৃক্ষ সেও তাই, তাকে যতই আঘাত দিন না কেন ছায়া এবং মিষ্ট ফল ঠিক দেবে। আমি খুব ক্লান্ত। আমি বুঝতে পেরেছি আমার এখনো অনেক কিছু জানার আছে। আমার জ্ঞান এখনো সম্পূর্ণ হয়নি। আমি একদম নিঃস্ব হয়ে তোমার কাছে একটু জল চাইছি। আমি স্বীকার করছি মরা নদীতে বান ডাকা এবং মন্ত্র পড়ে আগুন জ্বালানো অশিক্ষার লক্ষণ। একটা কথা জিজ্ঞেস করব? করুন করুন। তুমি কে? আমি গোপাল। আমি আপনার সাথে চালাকি করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার রাজ্যকে বাঁচাতে এই চালাকির আশ্রয় নিয়েছি। এই নিন বাবা, ফল আর ঠান্ডা জল। গোপাল, গোপাল, তুমি আমাকে বোঝালে যে প্রকৃত বিদ্যা মানুষকে বিনয়ী করে। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব বাবা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পুরো ঘটনাটা দেখে গোপালকে আমি প্রশংসা না করে পারছি না। আমার সাথে সবাই বলুন, জয় গোপালের জয়। গোপাল সাথে থাকলে পরে হবেই হবে জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।